30 অক্টোবর বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটরস থেকে, জানিয়ে দিচ্ছি শিরোনাম। আঙুলের ছাপ জালিয়াতি করে তৈরি হচ্ছে ভুয়া পাসপোর্ট, সহকারী পরিচালক সহ বরখাস্ত 4। সর্বোচ্চ স্বাধীনতা পাচ্ছেন সাংবাদিকেরা, বললেন প্রধানমন্ত্রী, আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন নিজের করে নিলেন অভিষিক্ত মিরাজ, শিকার 5 ইংলিশ ব্যাটসম্যান। আঙুলের ছাপ জালিয়াতি করে এক ব্যক্তির নামে একাধিক যন্ত্র পাঠযোগ্য পাসপোর্ট বা এমআরপি কিংবা ভুয়া নামে পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে খোদ পাসপোর্ট অধিদপ্তরের লোকজনের বিরুদ্ধে। এই সুযোগ নিয়ে সন্ত্রাসী এমনকি জঙ্গিরাও ভিন্ন নামে পাসপোর্ট বানাচ্ছে বলে অভিযোগ আছে। বিশ্লেষকরা বলছেন প্রযুক্তি ব্যবহারের দক্ষতার অভাবে এ ধরনের জালিয়াতি হচ্ছে। সনাতন পদ্ধতির পাসপোর্টের দিন শেষ। এখন আঙ্গুলের ছাপযুক্ত সুরক্ষিত এমআরপি ব্যবহার বাধ্যতামূলক বাইরের সব দেশে। বাংলাদেশেও এই প্রযুক্তি শুরু বছর 6 আগে, কিন্তু এক ব্যক্তির নামে বহু এমআরপি বানানোর বিষয় ধরা পড়ায় প্রশ্ন জাগে, একই ব্যক্তির আঙ্গুলের ছাপ দুরকম হয় কি করে? তদন্তে বেরিয়ে আসে জালিয়াতি করছে অধিদপ্তরের লোকজনই। এই চক্রটা আমাদের হাতে ধরা পড়েছে। আমরা অলরেডি তাদেরকে সাসপেন্ড করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। সুতরাং যে এই ধরনের অন্যায় করবে সে তাকে শাস্তি পেতে হবে। তদন্ত কমিটির তথ্য, এক ব্যক্তির একাধিক পাসপোর্ট বানাতে জালিয়াত চক্র বেছে নিয়েছে বেশ কিছু কৌশল। যে আঙ্গুলের ছাপ নেওয়ার কথা সেটা না নিয়ে তারা নিচ্ছে অন্য আঙ্গুলের ছাপ। গবেষকরা বলছেন প্রযুক্তি বোঝার মতো দক্ষ জনবলের অভাবে এই জালিয়াতি সুযোগ হচ্ছে। যারা নাকি এই কাজগুলো করেন তাদের বিদ্যা বুদ্ধিতে, দক্ষতাতে যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা জানি বাংলাদেশে তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞ কিংবা পরামর্শক হিসাবে যারা কাজ করেন অধিকাংশ ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব থাকে। তদন্তে জালিয়াতি ধরা পড়ায় পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক SM শাহজামান সহ 4 জনকে বরখাস্ত করা হয় গেল রোববার। জালিয়াতি রোধে এখন থেকে হাতে 10 আঙ্গুলের ছাপ ও চোখের ছবি সংরক্ষণের পরিকল্পনা করছে পাসপোর্ট অধিদপ্তর। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমআরপি পাসপোর্ট জালিয়াতি বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুদ রেজওয়ান। স্বাগত জনাব মাসুদ রেজওয়ান। আমরা প্রথমে একটু জানতে চাইব যে এই যেইটি আপনারাই ধরেছেন যে বিভিন্ন সময়ে পাসপোর্টের জালিয়াতি করা হয়েছে বা আঙুলের ছাপ একই ব্যক্তির ভিন্নভাবে নেওয়া হয়েছে, এটি আসলে চিত্রটা যদি একটু বলেন যে কত সংখ্যক এই ধরনের জালিয়াতি হয়েছে এবং এটি আসলে খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে 2009 সালে যখন এমআরপি পাসপোর্ট তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয় তখন প্ল্যানই ছিল যে এক ব্যক্তি একটি মাত্র পাসপোর্ট পাবে, কোনোভাবেই সে দুইটি পাসপোর্ট পাবে না। যেটা আগে হাতের লেখা পাসপোর্ট সম্ভব ছিল এবং তখন আপনার এক ব্যক্তি হাতের লেখায় একাধিক পাসপোর্ট পেত এবং সেটার কোনোভাবেই নিয়ন্ত্রণ ছিল না। আমরা ভেবেছিলাম যে এমআরপি পাসপোর্ট হওয়ার পরে কোনোভাবেই কেউ দুইটি পাসপোর্ট পেতে পারবে না। সেই প্রেক্ষিতে আমরা তখন একজন ব্যক্তির থাম আর ইন্ডেক্স, অর্থাৎ তার রাইট থাম এবং ইন্ডেক্স, লেফট থাম এবং লেফট ইন্ডেক্স, এই 4টা ফিঙ্গার দিয়ে তাকে পাসপোর্ট নিতে হবে। যেই ফিঙ্গার ইমপ্রেশনটা আমাদের সেন্ট্রাল সার্ভার থেকে যাবে। যখন কেউ আবার পাসপোর্ট নিতে আসবে তাকে অবশ্যই বলতে হবে যে তার আগে এমআরপি আছে। যদি এমআরপি থাকে তাহলে আর নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না। কিন্তু অনেকেই যেটা চেষ্টা করছে যে আরেকটা পাসপোর্ট নেবে তার নতুন নাম দিয়ে এবং তার ডেট অফ বার্থ চেঞ্জ করছে, ইভেন তার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট চেঞ্জ করছে। যদি আমাদেরকে না বলে যে তার আগের এমআরপি আছে তাহলে অবশ্যই সেটা আমাদের এফিক্স অটোমেটিক ফিঙ্গার ইমপ্রেশন সিস্টেমের সফটওয়্যারে ধরা খায় এবং তাদেরকে আমরা পাসপোর্ট দেই না। কিন্তু যদি সে বলে যে সে রিইস্যু করতে আসছে, তার পাসপোর্টের পেজ শেষ হয়ে যেতে পারে অথবা পাসপোর্টের এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে
তার একটা পাসপোর্ট প্রয়োজন, তখন রিইস্যু করলে সে অবশ্যই আরেকটা পাসপোর্ট পেতে পারবে, তাকে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না। কিন্তু একটা চক্র আমরা যেটা রিসেন্টলি ধরতে পেরেছি, আপনারা হয়তো জানেন যে আমি গত জানুয়ারিতে জয়েন করেছি যে ডিজি পাসপোর্ট। আমি এসেই প্রথম যেটা আমার মাথায় কাজ করেছিল যে প্রত্যেকটা রুমে আমি সিসিটিভি স্থাপন করব, কারণ অপারেটররা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য। যেহেতু আমি এমআরপি প্রজেক্ট ডাইরেক্টর ছিলাম 3 বছরের বেশি, সুতরাং অনেকগুলি জিনিস আমার জানা আছে কোথায় কোথায় এই ধরনের আপনার চিটিং হতে পারে। আমরা বায়োমেট্রিক যেখানে নিচ্ছি, যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যেখানে নিচ্ছি ওখানেই আমি সিসিটিভি সব জায়গায় লাগিয়েছি, এবং তাতে দেখা যাচ্ছে যে সিসিটিভিতে ধরা পড়ছে যে কে তার সঠিক ফিঙ্গারপ্রিন্ট ইউজ না করে অন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে কিনা, যেটা গত অগাস্টে ধরা পড়েছে। আমাদের আগারগাতে আমাদের ডাইরেক্টর সাহেব ধরছেন, এবং সঙ্গে সঙ্গে আমরা একটা ইনকোয়ারি করে জানতে পেরেছি যে একটা চক্র জড়িত, যে চক্রর সঠিক রেজাল্ট পাওয়ার পরে আমরা গত রোববারে 4 জনকে সাসপেন্ড করেছি। ব্রিগেডিয়ার রেজওয়ান, আমরা জানি যে এই প্রযুক্তিগত বিষয়গুলি যদি আরও বেশি ইন্টিগ্রেটেড করা যায়, অর্থাৎ জাতীয় পরিচয়পত্রে এক ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে, পাসপোর্ট অফিসে সংগ্রহ করা হচ্ছে, এবং একই সঙ্গে আমাদেরকে যখন জন্ম নিবন্ধন দেওয়া হচ্ছে, বেশ কতগুলি জায়গায় কিন্তু নাগরিকরা এই সেবাটা পাচ্ছেন। এগুলির সবগুলিকে যদি একটা ইন্টিগ্রেশনের মধ্যে আনা সম্ভব হয় তাহলে, এবং সেটা যদি ক্রস চেক করা যায় ডিজিটালি, তাহলে কি মনে হয় যে এই ধরনের অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব হবে? আপনি অবশ্যই সঠিক পয়েন্ট এনেছেন। আমরা ইতিমধ্যে অলরেডি ন্যাশনাল আইডি কার্ডের সাথে আমাদের পাসপোর্ট অধিদপ্তরকে ইন্টিগ্রেট করেছি, এবং ওদের সফটওয়্যারের সাথে আমাদের সফটওয়্যার ইন্টিগ্রেট হয়েছে। ভবিষ্যতে যখন স্মার্ট আইডি কার্ডের তথ্য আমাদের কাছে আসবে, আমরা সরাসরি স্মার্ট আইডি কার্ড যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা সঠিক কিনা সেটা আমরা সরাসরি চেক করতে পারবো অন দ্য স্পট। তাহলে বোঝা যাবে যে যে ব্যক্তি আসছে তার স্মার্ট আইডি কার্ড ঠিক কিনা, এবং তার ফিঙ্গারপ্রিন্ট যেটা দিচ্ছে সেইটা এবং আমাদের ফিঙ্গারপ্রিন্ট একই ফিঙ্গারপ্রিন্ট কিনা সেটা আমরা সরাসরি জানতে পারবো। এবং আপনি আরও জেনে খুশি হবেন যে আমরা খুব শীঘ্রই ই পাসপোর্টে যাচ্ছি, এবং সেখানে আমরা যেটা করব যে এখনই আগের এমআরপিতে আমাদের ছিল 4 ফিঙ্গার, আমরা এখন 10 ফিঙ্গারের ব্যবস্থা করছি, এবং একই সাথে আমরা চোখের কর্নিয়ারও নিব। সুতরাং চোখের কর্নিয়া 10 ফিঙ্গার যদি থাকে, আগামীতে আমার কাছে মনে হয় না আর নতুন কোনো সিস্টেম উদ্বোধন করবে জালিয়াতির জন্য। জনাব রেজওয়ান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা ফিরে এসে একটু জানতে চাইবো যে যেহেতু এখন পাসপোর্ট সারা দেশে অনেক বেশি অফিস হয়েছে, ফলে একই সঙ্গে ডিজিটাইজও হয়েছে, এই সিকিউরিটি মেজার্সগুলি আপনারা কতটুকু নিচ্ছেন যাতে ভবিষ্যতে জালিয়াত চক্রও কিন্তু আপনারা যত সিকিউরিটি মেজার্স নেবেন তারাও নানানভাবে এটা ব্রেক করার চেষ্টা করবে, কিন্তু সেইটা মাথায় রেখে সিকিউরিটি সিস্টেমটা কতটুকু স্ট্রং করা হচ্ছে সেগুলি একটু জানতে চাইবো। একটা বিরতির পরে ফিরে আসছি আপনার কাছে। একটা বিরতি। এমআরপি পাসপোর্ট জালিয়াতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুদ রেজওয়ান। স্বাগত আরেকবার মাসুদ রেজওয়ান। আমরা যেটি জানতে চাচ্ছিলাম যে অবশ্যই অনেক নিরাপত্তা ব্যবস্থা আপনারা নিচ্ছেন, সেটি একটু জানতে চাই। আর সেবার দিকটি, কারণ আমরা জানি যে এখানে নানান ধরনের মানুষ সেবা নিতে যায়, এবং বাংলাদেশের জন্য এটি একটি বড় বিষয় যে অনেকেই শ্রমিক শ্রেণীর যারা বিশেষ করে যায়, বিদেশে যাচ্ছেন, তাদেরকে আসলে আমরা এখান থেকেই তাদের ভোগান্তিটা শুরু হয়। অন্তত দেশের ভিতরে ভোগান্তি যত কমানো যায় সেই ক্ষেত্রেও আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে বর্তমান সরকারের যে আন্তরিক ইচ্ছা ছিল আমাদের জনগণের হাতে একটা সিকিউর পাসপোর্ট দেওয়া, ডিজিটাল পাসপোর্ট দেওয়া, এবং সেই প্রেক্ষিতে 2009 সালেই দায়িত্বটা দেওয়া হয়েছিল, এটা সশস্ত্র বাহিনীকে দিয়েছিল। আমি মনে করি যে সশস্ত্র বাহিনী অত্যন্ত সার্থকভাবে জনগণের হাতে ডিজিটাল পাসপোর্ট পৌঁছে দিতে পেরেছে, এবং আমরা এ পর্যন্ত 1,52,00,000 পাসপোর্ট জনগণের হাতে পৌঁছে দিয়েছি। এখন এটার দুইটা দিক আছে, একটা হলো টেকনিক্যাল সাইড আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড। টেকনিক্যাল সাইডটা সশস্ত্র বাহিনীর জনগণ দেখে, এখানে আমাদের কিছু কর্মকর্তা কর্মচারী আছে, এখনও তারা আমাদের প্রজেক্টটা আছে, তারা কাজ করছে। তারা যেভাবে প্ল্যান করেছে যে বাংলাদেশের যে 71টা পাসপোর্ট অফিস আছে, বিদেশে 65, এমবিসিতে আমাদের পাসপোর্ট অফিস আছে, সমস্ত পাসপোর্ট অফিস থেকে তথ্য আমাদের এখানে ঢাকার সেন্ট্রাল সার্ভারে আসে,
এখান থেকে এখানেই প্রিন্ট হয়, তারপরে বাংলাদেশেরটা আমরা এখান থেকে পোস্ট অফিসের মধ্যে পৌঁছে দিই বিভিন্ন ডিস্ট্রিক্টে, আর বাকিগুলি আমরা ফরেন মিনিস্ট্রিতে পৌঁছাই। ফরেন মিনিস্ট্রি থেকে ওইটা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে আপনার বিভিন্ন এমবেসিতে পৌঁছে। সুতরাং এইখানে পাসপোর্ট তৈরিতে অথবা আপনার সফটওয়্যারে কোনো ডিস্টার্ব, ইকুইপমেন্টে কোনো ফল্ট, সব কিছু দায়িত্ব হলো আমাদের সশস্ত্র বাহিনীর কর্মচারীদের। আর অ্যাডমিনিস্ট্রেটিভলি বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা কাজ করছে সেটা হলো আমাদের ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টের কর্মচারীরা। সেখানে আমাদের 1184 জন জনগণ আছেন। ওখানে আমাদের অফিসার আছে প্রায় 91 জন। তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করছে। তারা তথ্যটা কালেক্ট করে এনরোলমেন্ট করে আমাদের সেন্ট্রাল সার্ভারে পৌঁছায়। এখন এই তথ্যটা কালেক্ট করতে যে যদি কেউ কাউকে হয়রানি করে, সেখানে আমাদের দায়িত্ব হলো কিভাবে সেটা হয়রানি মুক্তভাবে একজনকে পাসপোর্ট দেওয়া যায়। আমি অনেকগুলি স্টেপ নিয়েছি। আপনারা হয়তো জানেন যে একজন লোক যখন পাসপোর্ট ফর্ম ফিল আপ করতে আসে, ফর্ম ফিল আপটা যদি সে লেবার শ্রেণীর কোনো লোক হয়, তার ফর্ম ফিল আপটা করা তার পক্ষে সম্ভব হয় না। তখন সে পাসপোর্ট অফিসে আশেপাশে যারা দালাল দাঁড়ায় থাকে তাদের হেল্প নেয়। তারাই তার থেকে 100 টাকা নেয়, 200 টাকা নেয়। তখন ওরা তাদেরকে পরে চিট করার চেষ্টা করে, তার থেকে ডেলিভারি স্লিপটা নিয়ে নেয়, তার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিতে নিয়ে ওখানে অতিরিক্ত টাকা নেয়। তারপরে আপনার ধরেন যেই অসহায় লেবারটা আসলো, তার ফটো অ্যাটাচ করার মতো কোনো আত্মীয়স্বজন নেই অথবা পরিচিত কেউ নেই, তখন ফটোটা অ্যাটাচ করার মতো কেউ নাই, তখন সে এই দালালি আশেপাশে কারোর মাধ্যমে অ্যাটাচ করে দেয়, ওখানেও 100 টাকা নেয়। এই ধরনের হয়রানিগুলি যাতে বন্ধ হয় সেই জন্য আমরা ইতিমধ্যে অ্যাটাস্টেশনটা উঠে দেওয়ার জন্য আমি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা গ্রহণ করেছে, আমি এটা এখন আইন মন্ত্রণালয়ে আছে। যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে আমার মনে হয় এখানে একটা হয়রানি মুক্তভাবে লোকজন ফর্মটা জমা দিতে পারবে। কারণ যেখানে আপনি নিজেই হাজির হচ্ছেন পাসপোর্ট করার জন্য, আপনি নিজেই ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, আপনি সিগনেচার দিচ্ছেন, আপনি ছবি দিচ্ছেন, সেখানে অ্যাটাস্টেশনের আদৌ প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবং সেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করেছে, এটা আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে। এছাড়া অনলাইনে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে 5টা ব্যাংকে আমরা আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছে। অনলাইনে ব্যাংকের টাকা জমা দিলে সঙ্গে সঙ্গেই আপনি মেসেজ পাচ্ছেন যে আপনার টাকাটা জমা হয়েছে। কিন্তু কিছু ব্যাংকের মধ্যে এখনও হাতের লেখা পদ্ধতিতে আমরা টাকা জমা নেই, সেখানে কিছু প্রতারিত হচ্ছে, অতিরিক্ত টাকা নিচ্ছে, যেটা অনলাইন ব্যাংকগুলি করে না। আমরা সেই হাতের লেখা যে ব্যাংকের মাধ্যমে নিচ্ছি সেটা আমরা বন্ধ করার জন্য চেষ্টা করছি। খুব শীঘ্রই সেটা আমরা বন্ধ করে দিব। সমস্ত পেমেন্ট, পাসপোর্ট ফি আমাদের অনলাইনে হবে। এই জিনিসগুলো অত্যন্ত ভালো। আমিও দেখেছি যে সেবাগুলি যখন অনলাইনে এসেছে, বিশেষ করে ব্যাংক, অনেকগুলি ব্যাংক ইতিমধ্যে যুক্ত হয়েছে। আগে আসলে একটি সরকারি ব্যাংকেই দেওয়া যেত, সেটা অবশ্যই যারা সেবা নিচ্ছেন তাদের জন্য অনেক সুবিধা হচ্ছে। একটা বিষয় একটু জানতে ইচ্ছে করে, পৃথিবীর অনেক দেশেই কিন্তু পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে সরকারি যে আপনার ডাক বিভাগ আছে তাদেরকে ব্যবহার করা হয়, কারণ এই ডেলিভারি সিস্টেমটা যেহেতু তারা ঐতিহাসিকভাবেই অনেক দিন যাবৎ পালন করে আসছেন বিভিন্ন ক্ষেত্রে। এরকম কোনো কিছু বাংলাদেশে করা যায় কিনা যাতে পাসপোর্ট অফিসের একটা কাজের বোঝা হয়তো সেক্ষেত্রে অফলোড করা সম্ভব? আমি জানি না যে এরকম কোনো কিছু করা বাংলাদেশে আদৌ সম্ভব কিনা। আপনি জানেন কিনা যে আমরা এখন যে পাসপোর্টটা বিভিন্ন ডিস্ট্রিক্টে পৌঁছাচ্ছি সেটা কিন্তু আমাদের পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছাচ্ছে। পোস্ট অফিসের এখন আমরা সবচেয়ে বড় ক্লায়েন্ট হলাম আমরা পোস্ট অফিসের। আমাদের সমস্ত ডিস্ট্রিক্টে পাসপোর্ট পৌঁছায় দিচ্ছে পোস্ট অফিস, কিন্তু বিদেশে পাসপোর্টটা পৌঁছাচ্ছে ডিপ্লোম্যাটিক ব্যাগে, যেটা পেতে আমরা যেটা জানতে পেরেছি যে নিউ ইয়র্কে 2 থেকে 2.5 মাস লাগে, ইভেন সৌদি আরবের মতো জায়গাও 1.5-2 মাস পরে তারা পাসপোর্ট পায়। এটা যাতে না হয় সেজন্য ইতিমধ্যে আমরা ইন্টারন্যাশনাল পোস্টাল সার্ভিসের মাধ্যমে পাঠানো যায় কিনা, এবং সেই জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েছি। আমরা অলরেডি টেন্ডার করেছি, ওখানে 2টার কোম্পানি ফেডারেল এক্সপ্রেস এবং ডিএইচএল পার্টিসিপেট করেছে। এর মধ্যে এখন যে লোয়েস্ট তার সাথে আমরা একটা কন্ট্যাক্ট করতে যাচ্ছি, এবং দুইজনেই প্রস্তাব দিয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র 3 দিনেই পাসপোর্ট পৌঁছে দিবে। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে দেশের চেয়ে অনেক তাড়াতাড়ি বিদেশি পাসপোর্ট পৌঁছবে যদি আমরা ইন্টারন্যাশনাল পোস্টাল সার্ভিসটা আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়, তাহলে দেশে এবং বিদেশে পাসপোর্ট পাওয়া সহজ হয়ে যাবে। ব্রিগেডিয়ার রেজওয়ান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এড্রেস বিজ্ঞান ইচ্ছা একটা বিরতি, ফিরবে একটু পরে।
গণমাধ্যমের সুবিধাভোগের পাশাপাশি দেশ জাতির কল্যাণে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় প্রেস ক্লাবের 31 তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করে তিনি এই আহ্বান জানান। মালিক সম্পাদক হলে সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই নকশাতেই তৈরি হবে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স। 31 তলা ভবনটি নির্মাণের পর এটিই হবে এশিয়ার সবচেয়ে বড় মিডিয়া কমপ্লেক্স। জাতীয় প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভবনের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেন আলোচনা সভায়। প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি। সাংবাদিকতা স্বাধীনতা প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, দেশের সাংবাদিকরা সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, অথচ বিএনপি দেশে বিদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ সময় সাংবাদিকদের আরও দায়িত্বশীল হবারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয় যে মালিকই সম্পাদক, কাজে সেখানে যেটা হয়ে যায় যে মালিকানাটা যেহেতু নিজের হাতে থাকে, তো সাংবাদিকতার সুযোগটা সেখানে মাঝে মাঝে একটু বাধাগ্রস্ত হয়, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ আপনি সুবিধা ভোগ করবেন অথচ দায়িত্ব পালন করবেন না, এটা না। দেশের প্রতি একটা দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, সমাজের প্রতি দায়িত্ব থাকে, সে দায়িত্বটাও পালন করতে হয়। প্রধানমন্ত্রী বলেন, কোনো জাদুমন্ত্র নয়, আন্তরিকতা আছে বলে দেশ ও জনগণের কল্যাণে নানা উন্নয়ন করতে পারছে সরকার। দেশের সম্পদ বিক্রি করা মুচলেখা দিয়ে ক্ষমতায় যেতে হবে, এই রাজনীতি শেখ হাসিনা করে না, করি নাই। কারণ এদেশের মানুষের সম্পদ মানুষের কাজে আগে লাগবে, মানুষের জন্য ব্যবহার আগে হবে, তারপর আমি বেচার চিন্তা করব। ভবন নির্মাণে সরকারি সহযোগিতার পাশাপাশি গণমাধ্যম মালিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা ও মালিকানা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান। স্বাগত শফিকুর রহমান। আমরা জানি যে একটা বড় স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছেন। আজকে প্রধানমন্ত্রী 31 তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। আমরা একটু বিস্তারিত জানতে চাই যে এই পরিকল্পনাটা কিভাবে বাস্তবায়ন করতে পরিকল্পনা আপনারা করেছেন। আমরা আজকে দেখেছি প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছেন যে তারাও এই বাস্তবায়নের সঙ্গে থাকবেন। শফিকুর রহমান। আপনাকে ধন্যবাদ এবং একই সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতা যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে আমরা উদযাপন করলাম। এই উদযাপনটিতে আমাদের যে জিনিসটি সেটি হচ্ছে যে এই ৬২ বছরের সুদীর্ঘ লালিত স্বপ্ন পূরণের একটি পদক্ষেপ। এটি আমি মনে করি স্বপ্ন পূরণ হয়ে গেছে। সেটি হচ্ছে যে আজকে যেই 31 তলা যে ভবনটি, এটি মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন গত বছর ইফতার পার্টিতে এসে। আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জমি দিয়ে গেছেন ক্লাবের, আপনি তার কন্যা হিসাবে একটি ভবন করে দিয়ে, একটি কমপ্লেক্স করে দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেন। আসলে মূলত মাননীয় প্রধানমন্ত্রী কোনো ছোটখাটো চিন্তা করেন না। তিনি যেটি করেছেন সেটি হচ্ছে যে আমাদের ধারণা ছিল হয়তো 10-15 তলা 10-12 তলা একটি ভবন হবে, অথবা এই ভবনের এখন যে দোতলা ভবনটি আছে এর সম্প্রসারণ হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অবাক করে দিয়ে বললেন যে তিনি এখানে 31 তলা একটি কমপ্লেক্স করবেন, যে কমপ্লেক্সটি হবে আন্তর্জাতিক মানের এবং যে কমপ্লেক্সটিতে থাকবে পৃথিবীর সকল প্রকার ফ্যাসিলিটিস থাকবে। যেমন কোনো হেড অফ দি গভর্নমেন্ট বা হেড অফ দি স্টেট এলে তিনি হেলিকপ্টারের ছাদে নামবেন এবং সেখান থেকে লিফটে সোজা যদি কোনো সেমিনার বা প্রেস কনফারেন্স হলে যেতে চান চলে যাবেন। একই সঙ্গে কোনো ভিআইপি যদি গাড়িতে আসেন তাহলে তিনি সোজা এসে কার লিফটে চলে যাবেন সেই জায়গাটাতে। এছাড়া আমাদের যে জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জন্য যে সুযোগ সুবিধা, যেমন ক্যাফেটেরিয়ার সুযোগ সুবিধা, তারপরে পাঠাগার, যেমন আইটি সেকশন, যেমন গবেষণাগার, তারপরে সিনেপ্লেক্স থেকে শুরু করে সব থাকবে। একই সঙ্গে ডরমিটরি থাকবে খুব
স্ট্যান্ডার্ড ডরমিটরি থাকবে, যেমন 5 স্টার হোটেলের স্ট্যান্ডার্ড ডরমিটরি যেমন থাকবে, একই সঙ্গে থাকবে সাধারণ সদস্যরা যাতে ব্যবহার করতে পারে বাইরে থেকে এলে তাদের জন্য ডরমিটরি থাকবে। একই সঙ্গে এইসব ডরমিটরি মান অনুযায়ী রেস্টুরেন্ট থাকবে, আর ক্যাফেটেরিয়া থাকবে প্রচুর। আর পূব দিকে আরেকটি ভবন হবে এই কমপ্লেক্সের মধ্যেই, বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সেরই একটি পার্ট হচ্ছে পূব দিকে একটি 4তলা ভবন। সেখানে হবে এই যে 1,500 স্কোয়ার ফিটের একটি হল হবে, তারপর সেখানে ইউনিয়ন অফিস হবে, নামাজের ঘর হবে, অনেক কিছু হবে সেখানে। আর মাঝখানে একটা প্লাজা হবে, যে প্লাজাটি হবে ওপেন, এবং সেখানে কিছু গার্ডেনিংও করা হবে, সেখানে বসে যাতে সদস্যরা চা খেতে পারে, বিকেলে আড্ডা মারতে পারে, এই সেই ব্যবস্থাও করা হবে। আর সবচেয়ে বড় কথা হয়েছে সাংবাদিকরা, চিরকালই সাংবাদিকরা এই জাতীয় প্রেস ক্লাবকে তাদের সেকেন্ড হোম মনে করে। আমিও মনে করি এটা সাংবাদিকদের সেকেন্ড হোম, কারণ আমি কাজ করে এসে এখানে সব পাচ্ছি। আমি এখানে খাওয়া দাওয়া করতে পারছি, আমি এখানে লাইব্রেরিতে কাজ করতে পারছি, আমি আইটি সেকশনে গিয়ে আমার রিপোর্টটি তৈরি করে আমার সংশ্লিষ্ট অফিসে আমি প্রেরণ করতে পারছি, আমি গবেষণা করতে পারছি, আর্কাইভে গিয়ে সব উদ্ধার করতে পারছি। এই জিনিসগুলো আমাদের এই ফ্যাসিলিটিসে থাকবে। এখন আপনি বলতে পারেন যে এই মাননীয় প্রধানমন্ত্রী কেন 31 তলা করলেন? এর আসলে মূলত একটি ব্যাকগ্রাউন্ড আছে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব, মানুষ রাজনীতি করে কি জন্যে? মন্ত্রী, এমপি কিংবা টাকা গাড়ি বাড়ি করার জন্যে। কিন্তু বঙ্গবন্ধু রাজনীতি করছেন একটি জাতি গঠন করার জন্য, বাঙালি জাতিকে গঠন করেছেন। একই সঙ্গে বাঙালি জাতির জন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন, এবং এর জন্য শহীদ হয়েছেন 30 লক্ষ মানুষ, এবং প্রায় 5 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছেন। আমি তাদের প্রত্যেকের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, বঙ্গবন্ধু যে বিশাল মাপের মানুষ ছিলেন, এবং তিনি যেমন বড় চিন্তা করতেন, তার কন্যা হিসাবে শেখ হাসিনাও ছোটখাটো চিন্তা করেন না। আপনারা লক্ষ্য করুন না, তিনি ক্ষমতায় এসে কি বলছেন? তিনি ক্ষমতায় এসে যে কাজটি করেছেন, আমাদের বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশটাকে তিনি সরাসরি এটার ম্যারিটাইম বাউন্ডারি এবং এই যে কি যে বলে ল্যান্ড বাউন্ডারি নিরঙ্কুশ করে আমাদের দেশটার সার্বভৌমত্বকে নিরঙ্কুশ করেছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ করবেন, সেটি করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন পদ্মা সেতু করবেন। ওয়ার্ল্ড ব্যাংকের ভ্রুকুটির পরও পদ্মা সেতু করে চলেছেন, এবং এর মধ্যে 44% কাজ সম্পন্ন হয়েছে। এমনি ধরে বড় বড় প্রজেক্ট তিনি করেন। তিনি যেমন নিজের বড় স্বপ্ন দেখেন, একই সঙ্গে তিনি আমাদেরও স্বপ্ন দেখিয়েছেন, গোটা জাতিকে স্বপ্ন দেখিয়েছেন। আজকে তিনি যে উন্নয়ন, আপনারা দেখুন, আজকে বাংলাদেশ খাদ্য উৎপৃত্ত দেশ। আজকে আমার বিদ্যুৎ উৎপাদন 16,000 মেগাওয়াট, যেটা 2007-এও ছিল মাত্র 3,200 মেগাওয়াট 2006-এ। আমরা দেখেছি যে অনেকগুলি উন্নয়ন, এবং সেই উন্নয়নের ধারাবাহিকতাতেই আজকে জাতীয় প্রেস ক্লাবেও একটা বড় যাত্রা শুরু হলো। শফিক ভাই, আমাদের সময় শেষ হয়ে গেছে। একটা জিনিস একটু জানতে চাই যে এই যে অবকাঠামোগত সুযোগ সুবিধা তৈরি হচ্ছে সাংবাদিকদের জন্য, সেই সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী তারও একটি প্রত্যাশাও জানিয়েছেন যে আমাদের মানও যাতে, সাংবাদিকতার যেই মান সেটাও যেন আরও বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রেও ভূমিকা রাখা প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রেস ক্লাব কি ধরনের ভূমিকা রাখতে পারে, যদি খুব 30 সেকেন্ডে আমাদেরকে একটু জানান। আমি 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 খুব কয়েক সেকেন্ডে বলছি। আরেকটা কথা আমি বলবো, আমাকে একটু সময় দেবেন। সেটি হচ্ছে যে সাংবাদিকতার মান রক্ষা করাটা, এটা ডিফেন্ড করে কি? আমি আপনাকে শুধু একটা কথা বলি, বাংলাদেশের সংবাদপত্র জগৎ এখন কিন্তু মালিকদের দখলে চলে গেছে। আগে যেমন সম্পাদকরা, সাংবাদিকরা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতেন, এখন মালিকদের ইচ্ছা মতো কাজ করতে হয়। মালিকরা ব্যবসা করেন, তারা বড় বড় ব্যবসা করেন, তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, বা মালিকদের বন্ধু ব্যবসায়ীর বিরুদ্ধেও কিছু বলা যায় না। তো সেক্ষেত্রে যেটা হয়, সাংবাদিকতা হচ্ছে সাহসের পেশা, সাংবাদিকতা হচ্ছে মেধার পেশা, সাংবাদিকতা হচ্ছে প্রতিনিয়ত পৃথিবীতে যে চেঞ্জ হচ্ছে তার সঙ্গে থাকতে হবে, সেই চেঞ্জের সঙ্গে থাকতে হবে। যদি থাকা যায় তাহলে মালিকরা যতই বাধা দিক, যতই করুক, আমরা কিন্তু কাজ করতে পারি। আমি যেমন ইত্তেফাকে ছিলাম, আমরা ইত্তেফাকে অনেক বাধা বিপত্তির পরও
আমরা কিন্তু ইত্তেফাকের সাংবাদিকতা করেছি, আজকে নয়, আমি অনেক আগে ছেড়ে চলে এসেছি। এবং কি সামরিক শাসনের বিরুদ্ধে, যখন সামরিক শাসনের বিরুদ্ধে কোনো কথা বলা যেত না, তখনও কিন্তু আমরা জানি যে আপনারা অনেক সাহসী কাজ করেছেন। আমরা আশা করি যে আপনাদের এই যে এই উদ্যোগ সেটি যথাসময়ে শেষ হোক। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিনে চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। দিন শেষে 7 উইকেটে 258 রান তুলেছে 3 লায়ন্স। ক্রিস ওকস 36 আর আদিল রশিদ 5 রানে অপরাজিত আছেন। টস জিতে ব্যাট করতে নামেন ইংল্যান্ড। মিরাজ ও সাকিবের দারুণ বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। দলীয় 21 রানেই ফেরেন বেন ডাকেট, আলিস্টার কুক ও ক্যারি ব্যালেন্স। জো রুট ও মঈন আলীর জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে ইংলিশরা। 3 উইকেটে 81 রান তুলে লাঞ্চ বিরতিতে যায় সফরকারী দল। বিরতি থেকে ফিরে 40 রান করা জো রুটকে ফেরান মেহেদী মিরাজ আর বেন স্টোকসকে আউট করেন সাকিব। অন্য প্রান্তে এক জীবন পাওয়া মঈন আলী পূরণ করেন 50। চা বিরতির পর 68 করে মিরাজের বলে আউট হন আলী। 52তে জনি বেয়ার স্টোকে ফিরিয়ে অভিষেকে 5 উইকেট নেয়ার কীর্তি করেন মিরাজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, এই ইনিংসটা 7 উইকেট পড়ে গেছে। কালকে কতক্ষণ পর্যন্ত আসলে মনে করেন যে ইংলিশদেরকে বেঁধে রাখা সম্ভব হবে? এটা বলা আসলে এখনো বলা যায় যে কঠিন, কারণ 7টা উইকেট গেছে ঠিক আছে, তারপরে কিন্তু বাকি যে 3 জন আছে এখন পর্যন্ত, ক্রিস ওকস আছে, আদিল রশিদ আছে, এছাড়াও কিন্তু গ্যারেথ ব্যাটি আছে, আর একজন আছে স্টুয়ার্ট ব্রড। বলা যায় যে তাদের কিন্তু 11 জনে ব্যাট করতে পারে। এটা একটা সমস্যা বাংলাদেশের জন্য হতে পারে, কারণ আমরা দেখেছি যে পাকিস্তানের বিপক্ষে কিন্তু ব্রডও 100 করেছিল এর আগে। সেই ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ অবশ্যই চাইবে যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে অল আউট করা যায়। তবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে তাদের সবাই ব্যাট করতে পারে, হয়তো বা 20 থেকে 30 রান করতে পারলে, একটা ব্যাটসম্যান যদি 20 থেকে 30 রান করে, তারপরেও কিন্তু বাংলাদেশের যেই লক্ষ্য আছে 300-র মধ্যেই তাদেরকে বেঁধে ফেলা, সেটা কিন্তু সম্ভব হবে না। এই জন্যই বাংলাদেশ চাইবে তাড়াতাড়ি তাদেরকে বেঁধে ফেলতে। আর যেহেতু উইকেট বাংলাদেশকে সহায়তা করছে, সেক্ষেত্রে বলা যায় যে এটা কিন্তু খুব বেশি কঠিন না এখন 300-র মধ্যে বেঁধে ফেলা। বাংলাদেশের উইকেট সহায়তা করছে, কিন্তু তারপরে আমরা দেখেছি সাকিব এবং মিরাজ ছাড়া অন্যরা সাফল্য পায়নি। এটি কি উইকেটের আচরণের জন্য বলবেন, নাকি আসলে মিরাজ এবং সাকিব এক্সট্রাঅর্ডিনারি বোলিং করেছেন? কোনটিকে ক্রেডিট দিবেন? ক্রেডিট অবশ্যই সাকিব আর মিরাজকে দিতে হয় যে তারা ভালো বল করেছে। তারপরে একটা কারণ আছে অবশ্যই, কারণ সেই কারণটা হচ্ছে যে এই উইকেটে কিন্তু ব্যাটসম্যানরা সুবিধা পায় ঠিক আছে, আর স্পিনাররা, পেসাররা কিন্তু এই উইকেট থেকে এর আগে যতগুলো টেস্ট হয়েছে এখানে, এটা 15তম টেস্ট এই উইকেটে, সেখানে কিন্তু সব ক্ষেত্রেই দেখা গেছে, প্রত্যেকটা টেস্টেই দেখা গেছে ব্যাটসম্যানরা রান পাচ্ছে, আর শেষের দিকে তৃতীয় দিন থেকে কিন্তু স্পিনাররা ভালো আধিপত্য দেখায়। সেক্ষেত্রে সেক্ষেত্রে আদিল রশিদ বা মঈন আলী কিরকম সুবিধা পেতে পারেন? সুবিধা অবশ্যই পাবে তারা। আদিল রশিদের কিন্তু বল আপনি জানেন যে ও ভালো বল করে। এর আগে এই এশিয়ান কন্ডিশনে কিন্তু তাকে রাখা হয়েছে এই জন্য যেন বাংলাদেশের ব্যাটসম্যানদের অসুবিধায় ফেলা যায়। সেই ক্ষেত্রে বলা যায় যে সে ভালো সুবিধা হবে। গ্যারেথ ব্যাটির কথা বলতে হয়, সে কিন্তু অনেক দিন পর স্কোয়াডে এসেছে, দীর্ঘ 11 বছর পর। সেই কাউন্টিতে অনেক ভালো করেছে, তারপর যেগুলো ম্যাচ খেলেছে ঘরোয়াতে অনেক ভালো করেছে। এতদিন পর তাকে দলে রাখার একটাই কারণ, এশিয়ান কন্ডিশনে যেন সে ভালো বল করতে পারে এবং বাংলাদেশ ব্যাটসম্যানকে সমস্যায় ফেলতে পারে। সেই ক্ষেত্রে বলা যায় বাংলাদেশ ব্যাটসম্যানকে অবশ্যই এই 2 জন স্পিনারকে দেখে শুনে খেলতে হবে, না হলে কিন্তু অবশ্যই সমস্যায় পড়তে পারে বাংলাদেশ স্কোয়াড। মাজহার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।